মানছে। 2017 সালের 12 মে সকাল 7:45 লন্ডনের একটি হাসপাতালের নার্স কম্পিউটারের স্ক্রিন খুলে দেখলেন সব ফাইল লক। ডাক্তার রোগীর রেকর্ড দেখতে পারছেন না। অ্যাম্বুলেন্স ডাইভার্ট করা হচ্ছে অন্য হাসপাতালে। এমআরআই মেশিন অচল। ক্যান্সার রোগীর অ্যাপয়েন্টমেন্ট বাতিল। মাত্র কয়েক ঘন্টায় এই দৃশ্য ছড়িয়ে পড়ল 150টি দেশে। এটা কোনো পরমাণু বোমার কাজ ছিল না, কোনো ট্যাঙ্ক বা যুদ্ধ জাহাজও ছিল না। এটা ছিল মাত্র কয়েক হাজার লাইনের একটি কোড, যার নাম ওয়ান্নাক্রাই। আর যে দেশ এটা তৈরি করেছিল বলে বিশ্ব মনে করে, সেই দেশ পৃথিবীর সবচেয়ে গরিব, সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি। সেই দেশের নাম উত্তর কোরিয়া। আজকে আমরা জানব কিভাবে একটি দেশ কোনো বোমা ছাড়াই গোটা বিশ্বকে থামিয়ে দিয়েছিল ওয়ান্নাক্রাই দিয়ে। কি ছিল এই ওয়ান্নাক্রাই, কিভাবে ছড়িয়েছিল, কিভাবে উত্তর কোরিয়া আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে $81 মিলিয়ন চুরি করেছিল। 2025 সালের মাত্র একটি হামলায় $1.5 বিলিয়ন কিভাবে গায়েব হয়ে গেল, এবং কিম জং উনের এই সাইবার সেনাবাহিনী আসলে কে, কোথায়, কিভাবে কাজ করছে। তো চলুন শুরু করা যাক। ওয়ান্নাক্রাই বুঝতে হলে আগে বুঝতে হবে র্যানসমওয়্যার কি। ধরুন আপনার বাড়ির দরজায় একদিন হঠাৎ তালা পড়ে গেল, ভেতরে আপনার সমস্ত জিনিস আটকে আছে। দরজায় একটা চিরকুট, $300 দাও তবে চাবি পাবে। এটাই র্যানসমওয়্যারের কাজ। শুধু বাড়ির দরজার বদলে এটা আপনার কম্পিউটারের সব ফাইল এনক্রিপ্ট করে লক করে দিয়েছিল। ওয়ান্নাক্রাই ছিল এই র্যানসমওয়্যারের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, কারণ এটা শুধু একটি কম্পিউটারেই আটকে থাকেনি, এটা নিজেই একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কে ছড়িয়ে পড়তে পারত কোনো মানুষের সাহায্য ছাড়াই। সাইবার নিরাপত্তার ভাষায় এই ধরনের ভাইরাসকে বলা হয় ওয়ার। 2017 সালের 12 মে সকাল 7:45 থেকে শুরু হওয়া মাত্র কয়েক ঘন্টায় ওয়ান্নাক্রাই 150টি দেশের 2 লাখের বেশি কম্পিউটার আক্রমণ করে। আর এই হামলা মাঝপথে থামানো হয়েছিল যেভাবে, সেটা পৃথক একটি অবিশ্বাস্য গল্প, যা আমরা একটু পরেই দেখব। নাসার চুরি হওয়া অস্ত্র, যে গল্প কেউ বলেনি, কিন্তু এখানে সবচেয়ে বড় মোড় আছে। ওয়ান্নাক্রাইয়ের ইঞ্জিন তৈরি করেনি উত্তর কোরিয়া, এটা তৈরি করেছিল আমেরিকার নিজের গোয়েন্দা সংস্থা এনএসএ। ওয়ান্নাক্রাই ছড়িয়েছিল ইথারনেট ব্লু নামের একটি এক্সপ্লয়েট ব্যবহার করে, যা এনএসএ নিজেই তৈরি করেছিল, সম্ভবত তাদের নিজেদের গোপন ব্যবহারের জন্য। কিন্তু শ্যাডো ব্রোকার্স নামের একটি হ্যাকার গোষ্ঠী এনএসএকে হ্যাক করে এই অস্ত্র চুরি করে নেয় এবং ইন্টারনেটে ছেড়ে দেয়। বিষয়টা এভাবে ভাবুন, আমেরিকার সামরিক গুদামঘর থেকে একটি উন্নত অস্ত্র চুরি হলো, সেই অস্ত্র অন্য কেউ কুড়িয়ে পেয়ে বিশ্বের উপর ছুঁড়ে মারল। আক্রমণের আগে মার্চ 2014 সালেই এই দুর্বলতা সরানোর একটি আপডেট প্রকাশ করেছিল, কিন্তু বিশ্বের লাখো কম্পিউটার সেই আপডেট ইনস্টল করেনি। আর সেই অসতর্কতার সুযোগই নিয়েছিল ওয়ান্নাক্রাই। ওয়ান্নাক্রাইয়ের সবচেয়ে বিধ্বংসী আঘাত পড়েছিল যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা NHS এর উপর। ব্রিটেনের স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগের হিসেব অনুযায়ী ওয়ান্নাক্রাইয়ের কারণে NHS এর মোট ক্ষতি হয়েছিল £92 মিলিয়ন, যার মধ্যে হামলার সময় হারানো আয় বাবদ প্রায় £20 মিলিয়ন এবং তথ্য পুনরুদ্ধার ও সিস্টেম মেরামতে আরও £72 মিলিয়ন। NHS এর নিজস্ব পর্যালোচনায় দেখা গেছে 18 মে পর্যন্ত কমপক্ষে 139 জন ক্যান্সার সন্দেহ রোগী জরুরি রেফারেল বাতিল করা হয়েছিল। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। শুধু সংখ্যায় নয়, একটু ভাবুন, ক্যান্সারের সময় মতো রোগ নির্ণয় না হলে কি হয়। প্রতিটি বাতিল অ্যাপয়েন্টমেন্ট মানে হয়তো একজন মানুষের বেঁচে থাকার সুযোগ কমে যাওয়া। হাসপাতালগুলো তাদের দরজা রোগীদের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়, অ্যাম্বুলেন্সকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়, হাজার হাজার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয়।
একটি ভাইরাস শুরু থেকে শেষ মাত্র 12 ঘন্টায় থামানো হয়েছিল, কিন্তু সেই 12 ঘন্টায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে লেগেছিল বছরের পর বছর। মাত্র $69 বিশ্ব বাঁচানো ইতিহাসের সবচেয়ে সস্তা হিরো, কিন্তু এই গল্পে একটি অবিশ্বাস্য মোড় আছে। অন্যকরাই থামিয়েছিলেন মার্কাস হ্যাসিন্স নামের একজন তরুণ নিরাপত্তা গবেষক, এবং তিনি সেটা করেছিলেন মাত্র $10.69 খরচ করে। হ্যাসিন্স অন্যক্রাইয়ের কোড বিশ্লেষণ করতে গিয়ে আবিষ্কার করলেন যে ভাইরাসটি সক্রিয় হওয়ার আগে একটি অদ্ভুত দীর্ঘ নামের ওয়েবসাইট আছে কিনা সেটা পরীক্ষা করে। ওয়েবসাইটটির অস্তিত্ব ছিল না। হ্যাসিন্স সেই ডোমেইনটি নিবন্ধন করলেন। ব্যাস, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অন্যক্রাই মনে করল সে স্যান্ডবক্সে আছে, মানে পরীক্ষামূলক পরিবেশে, এবং নিজেই থেমে গেল। পৃথিবীর ইতিহাসে এমন হয়তো আর হয়নি। মাত্র $10 একটি ডোমেইন নিবন্ধন বাঁচল হাজার হাজার মানুষের জীবন, বাঁচল কোটি কোটি ডলার। কিন্তু ইতিমধ্যে যে ক্ষয়ক্ষতি হয়ে গেছিল তা ফেরানোর উপায় ছিল না। অন্যক্রাইয়ের কথা বলতে গেলে তার পেছনের দলটির আরেকটি ভয়ঙ্কর কাজের কথা না বললেই নয়, এবং সেটা সরাসরি আমাদের বাংলাদেশের গল্প। 2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে 35টি জাল লেনদেনের নির্দেশ পাঠানো হয় সুইফট নেটওয়ার্কের মাধ্যমে। মোট প্রায় $1 বিলিয়ন সরানোর চেষ্টা করা হয়, কিন্তু একটি ভুল বানান সব পরিকল্পনা বানচাল করে দেয়। ফাউন্ডেশন শব্দটি হ্যাকাররা লিখেছিল ফাউন্ডেশন, এবং এই বানান ভুলেই ডিটাস ব্যাংক সন্দেহ করে বাকি লেনদেনগুলো আটকে দেয়। তবু তৎক্ষণে $81 মিলিয়ন ফিলিপাইনে চলে গেছে। সেই টাকা দ্রুত ফিলিপাইনের 2টি ক্যাসিনোতে পাঠানো হয়, চিপসে রূপান্তরিত করা হয়, জুয়া খেলে নগদে তোলা হয়, যাতে টাকার উৎস খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। এই মুহূর্তে পর্যন্ত ফিলিপাইনে পাঠানো $81 মিলিয়নের মধ্যে $15 মিলিয়ন উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ এখনও নিখোঁজ। এই সব হামলার পেছনে একটাই নাম বারবার আসছে, লাজারুস গ্রুপ। উত্তর কোরিয়ার সাইবার কৌশলের শুরু হয়েছিল 1990 দশকের শেষের দিকে। ব্যুরো অন 21 নামক একটি অত্যন্ত গোপন সাইবার যুদ্ধ সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে, যা উত্তর কোরিয়ার প্রধান বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিকনেসান্স জেনারেল ব্যুরো RGB এর অধীনে কাজ করে। NBC নিউজ উত্তর কোরিয়ার হ্যাকারদের বিশেষ প্রশিক্ষণের জন্য চীনের সেন ইউয়াং শহরে পাঠানো হয়। দেশের মধ্যে কিম চেক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, কিম টু সাং ইউনিভার্সিটি এবং মোরাংবং ইউনিভার্সিটিতে সেরা শিক্ষার্থীদের 6 বছরের বিশেষ শিক্ষা দেওয়া হয়। উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে অর্থনৈতিক চাপে থাকায় সাইবার অপরাধকে তাদের আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নিয়েছে। উত্তর কোরিয়ার হ্যাকাররা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কাজ করায় তারা ধরা পড়ার ভয় ছাড়াই অপারেশন চালাতে পারে, কারণ উত্তর কোরিয়ার আন্তর্জাতিক চাপে সাড়া দেওয়ার কোনো কারণ রাখে না। তারা ইতিমধ্যেই সর্বোচ্চ নিষেধাজ্ঞার মধ্যে আছে। লাজারাস গ্রুপের আক্রমণের ধরন গত 1.5 দশকে বিবর্তিত হয়েছে, এবং প্রতিটি হামলা আগেরটার চেয়ে বড়। 2014 সালে সোনি পিকচার্স এর উপর হামলা, কারণ সোনি একটি চলচ্চিত্র বানাচ্ছিল যেখানে কিম জং উনকে কেন্দ্রীয় চরিত্র করা হয়েছিল। হ্যাকাররা সোনির পুরো কম্পিউটার নেটওয়ার্ক ধ্বংস করে দেয়, লক্ষাধিক ডলারের ক্ষতি করে। এরপর 2016 এর বাংলাদেশ ব্যাংক ডাকাতি, তারপর 2017 এর অন্যক্রাই, তারপর 2022 সালে রনিন ব্রিজ থেকে $615 মিলিয়ন ক্রিপ্টো চুরি, এবং তারপর আসে ইতিহাসের সবচেয়ে ডিজিটাল ডাকাতি 2025 সালের 21 ফেব্রুয়ারি। FBI ঘোষণা অনুযায়ী উত্তর কোরিয়া দুবাই ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট থেকে প্রায় $1.5 বিলিয়ন মূল্যের ডিজিটাল সম্পদ চুরি করেছে। এই একটি হামলায় 2023 সালে উত্তর কোরিয়ার সমস্ত সাইবার অপারেশনের মোট চুরির চেয়ে বেশি। 2025 সালে উত্তর কোরিয়া সাইবার চুরিতে সর্বকালের রেকর্ড ভেঙে মোট $2.02 বিলিয়ন হাতিয়ে নিয়েছে। এই অর্থ সরাসরি উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে উত্তর কোরিয়ার এই সাইবার শক্তির একটি বাস্তব সীমাও আছে। অন্যক্রাই থামানো গিয়েছিল মাত্র $10। বাইবিট হামলায় চুরি হওয়া অর্থের একটি বড় অংশ ব্লকচেইন বিশ্লেষণকারী সংস্থাগুলো ট্র্যাক করেছে।
এবং বাইবিট নিজেই জানিয়েছে তারা বেশিরভাগ ইথেরিয়াম পুনরুদ্ধার করতে পেরেছে। এছাড়া 2024 সালে একজন বিডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন যে উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় 50% সাইবার অপরাধ থেকে আসছে। অর্থাৎ উত্তর কোরিয়া এখন একটি দেশ পরিচালনার জন্য মূলত ডিজিটাল ডাকাতির উপর নির্ভরশীল। এটা তাদের দুর্বলতাও। কিন্তু যে প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হলো এই দেশের উপর ইতিমধ্যে পৃথিবীর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আছে, তবুও তাদের থামানো যাচ্ছে না। তাহলে সামনে কি অপেক্ষা করছে?